আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী তদারকির জন্য আরও 4 জন বিশেষ রোল অবজারভার নিয়োগ করেছে নির্বাচন কমিশন। এসআইআর প্রক্রিয়া যুক্ত মাইক্রো অবজারভারদের একাংশের বিরুদ্ধে কাজে গাফিলতির অভিযোগ ওঠায় কমিশন ফের একবার কঠোর বার্তা দিয়েছে। কয়লা পাচার কাণ্ডের তদন্তে কলকাতায় তল্লাশির সময় কি ঘটেছিল তা বিস্তারিত জানিয়ে কলকাতার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট দিল্লিতে সংস্থার সদর দপ্তরে রিপোর্ট জমা দিয়েছে। একই সঙ্গে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছে তারা। তল্লাশি চলাকালীন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছ থেকে নথি ছিনিয়ে নেওয়ার মুখ্যমন্ত্রীর সমালোচনা করেছে বিজেপি। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা রোডে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গাড়িতে হামলার অভিযোগ উঠেছে। তীব্র শীতের প্রকোপ উপেক্ষা করেই গঙ্গাসাগর মেলায় আজ ভোর থেকে শুরু হয়েছে নানা অনুষ্ঠান। মেয়েদের অনূর্ধ্ব 15 একদিনের ক্রিকেটে কোয়ার্টার ফাইনালে উঠেছে বাংলা। রাজ্যে শীতের প্রকোপ থাকলেও কলকাতায় আজ বেশ কয়েকদিন পর সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের উপরে। আসছি বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী তদারকির জন্য আরও 4 জন বিশেষ রোল অবজারভার নিয়োগ করল নির্বাচন কমিশন। কমিশন গতকাল প্রতিবেশী রাজ্য ও দিল্লিতে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে কর্মরত আইএএস আধিকারিককে পশ্চিমবঙ্গে বিশেষ রোল অবজারভার হিসেবে দায়িত্ব দেওয়ার কথা জানিয়েছে। এরা হলেন যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রকের ডিরেক্টর সন্দীপ রেওয়াজিক রাঠোর, ত্রিপুরার জনগণনা অধিকর্তা রতন বিশ্বাস, জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের ডেপুটি সেক্রেটারি ডক্টর শৈলেশ ও সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রকের ডিরেক্টর বিকাশ সিং। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় কোনো যোগ্য ভোটার যেন তালিকা থেকে বাদ না পড়েন এবং কোনো অযোগ্য ব্যক্তির নাম যেন তালিকায় না থাকে তা নিশ্চিত করাই এই অবজারভারদের মূল দায়িত্ব। তারা পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে দাবি দাওয়া ও আপত্তি নিষ্পত্তির পাশাপাশি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পর্যন্ত পুরো প্রক্রিয়ায় নজরদারি করবেন বলে নির্দেশে জানানো হয়েছে। এসআইআর প্রক্রিয়া যুক্ত মাইক্রো অবজারভারদের একাংশের বিরুদ্ধে কাজে গাফিলতির অভিযোগ ওঠায় নির্বাচন কমিশন ফের একবার কঠোর বার্তা দিয়েছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, দায়িত্ব পালনে গাফিলতি কোনোভাবেই বরদাস্ত করা হবে না এবং কর্তব্যে অবহেলা প্রমাণিত হলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী মাইক্রো অবজারভারদের মূল দায়িত্ব হল এনুমারেশন ফর্মের ডিজিটালাইজড এন্ট্রি যাচাই, ভোটার তালিকার সঙ্গে জন্ম মৃত্যুর নথির তুলনা, যাদের নোটিশ পাঠানো হয়েছে তাদের জমা দেওয়া নথি পরীক্ষা, দাবি দেওয়া ও আপত্তির ক্ষেত্রে দাখিল হওয়া কাগজপত্র খতিয়ে দেখা এবং শুনানির সময় ইলেক্টরদের সঙ্গে ইআরও বা এইআরওতে যৌথ ছবি তুলে তার নির্দিষ্ট সময় আপলোড করা। পাশাপাশি তালিকা সংশোধনের সময় কোনো বিচ্যুতি বা অসঙ্গতি ধরা পড়লে তার রিপোর্ট করাও মাইক্রো অবজারভারদের দায়িত্ব বলে জানানো হয়েছে। কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে রাজ্যের বিভিন্ন শুনানি কেন্দ্রে পরিদর্শনে গিয়ে দেখা গেছে বহু জায়গায় মাইক্রো অবজারভাররা নির্ধারিত দায়িত্ব সঠিকভাবে পালন করছেন না। এমনকি শুনানিতে আসা ভোটারদের স্বাক্ষরও যথাযথভাবে যাচাই করা হচ্ছে না। এই প্রেক্ষিতেই সংশ্লিষ্ট নির্দেশিকা। রাজ্যে চলতি এসআইআর প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গতকাল ফের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি লিখেছেন। ওই চিঠিতে এসআইআর প্রক্রিয়াকে গণতন্ত্র ও সংবিধানের মূল ভিত্তির ওপর আঘাত বলে তিনি অভিযোগ করেছেন। মুখ্যমন্ত্রীর দাবি, এসআইআর প্রক্রিয়া এখন আর গঠনমূলক বা সংশোধনমূলক নেই, বরং তা শুধু নাম বাদ দেওয়া ও ভোটার বঞ্চনার অস্ত্রে পরিণত হয়েছে। বিশিষ্ট ব্যক্তিদের পরিচয় প্রমাণের জন্য যেভাবে শুনানিতে হাজির হবার নোটিশ পাঠানো হচ্ছে, মুখ্যমন্ত্রী তারও নিন্দা করেছেন। বেআইনি কয়লা পাচার কাণ্ডের তদন্তে গত বৃহস্পতিবার কলকাতায় তল্লাশির সময় কি ঘটেছিল তা বিস্তারিত জানিয়ে কলকাতার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট দিল্লিতে সদর দপ্তরে রিপোর্ট জমা দিয়েছে। এই ঘটনায় প্রত্যক্ষদর্শী আধিকারিকদের বয়ান সহ কেন্দ্রীয় বাহিনী ও কলকাতা পুলিশের পাশাপাশি রাজ্য প্রশাসনের ভূমিকার কথা রিপোর্টে উল্লেখ করা হয়েছে বলে জানা গেছে। উল্লেখ্য, বেআইনি কয়লা পাচার মামলায় পশ্চিমবঙ্গ দিল্লি 10টি জায়গায় বৃহস্পতিবার ইডির তল্লাশি অভিযান চলেছিল। তার মধ্যে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সাংবিধানিক ক্ষমতার অপব্যবহার করে কলকাতার 2টি জায়গায় তদন্তে বাধা দেওয়ার অভিযোগ করেছে তারা।
আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও কার্যালয়ে তাদের কাজে বাধা দানের পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছে ইডি। শনি ও রবি ছুটি থাকায় তারা দ্রুত শুনানির জন্য অনলাইনে আবেদন জানিয়েছে। অন্যদিকে রাজ্যের পক্ষ থেকেও সুপ্রিম কোর্টে অনলাইনে ক্যাভিয়েট দাখিল করা হয়েছে বলে জানা গেছে। আইপ্যাকের কর্ণধারের বাড়িতে একজন রাজনৈতিক নেত্রী হিসেবে গিয়েছিলেন বলে মুখ্যমন্ত্রী যে দাবি করেছেন, বিজেপি তার সমালোচনা করেছে। দলের প্রাক্তন রাজ্য সভাপতি কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার গতকাল সন্ধ্যায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানিয়েছেন, আইপ্যাকের কর্ণধার কোনো রাজনৈতিক দলের সদস্য নয়। তাই সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী রাজনৈতিক দলের নেত্রী হিসেবে কেন গিয়েছিলেন, শ্রী মজুমদার সে বিষয়ে প্রশ্ন তোলেন। মুখ্যমন্ত্রীর এই যে কয়লা চোরেদেরকে বাঁচাতে ফাইল চুরি, এই ফাইল চুরি কাণ্ডে মুখ্যমন্ত্রীর প্যানিক হয়ে যাওয়া এবং মুখ্যমন্ত্রীর যে অস্থিরতা বারবার প্রকট হয়ে উঠছে এবং তার জন্যই এত সুপ্রিম কোর্ট দৌড়দৌড়ি। যেই ব্যক্তি যার বাড়িতে প্রতীক জৈন ইডি ছাপা পড়েছে, সেই ব্যক্তি তৃণমূলের কোন পলিটিক্যাল পোস্টে আছে? তাদেরকে আদেশ দিয়েছিলেন বলে তারা গেছিলেন। মুখ্যমন্ত্রী যদি তাদেরকে আদেশ দিয়ে থাকেন তাহলে মুখ্যমন্ত্রী হিসেবে গেছিলেন, পলিটিক্যাল পার্টির চিফ হিসেবে যাননি। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা রোড এলাকায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গাড়িতে হামলার অভিযোগ উঠেছে। ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে তিনি গতকাল গড়বেতা থানার চন্দ্রকোনা বিট হাউস ফাঁড়িতে অবস্থান বিক্ষোভ শুরু করেন। রাত 11:30 পর্যন্ত চলে ওই অবস্থান। পরে পুলিশ শুভেন্দুর অভিযোগের প্রেক্ষিতে এফআইআর গ্রহণ করে। তবে বিরোধী দলনেতার ওপর প্রাণঘাতী হামলা শব্দগুলি এফআইআরে রাখা নিয়ে পুলিশের সঙ্গে শুভেন্দু অধিকারীর বেশ কিছুক্ষণ বাগবিতণ্ডা চলে। পরে অবশ্য বিরোধী দলনেতার কথা মতোই অভিযোগ গ্রহণ করা হয়। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। তীব্র শীতের প্রকোপ উপেক্ষা করে গঙ্গাসাগর মেলায় আজ ভোর থেকেই শুরু হয়েছে নানা অনুষ্ঠান। গতকাল মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হয়। একটি প্রতিবেদন। তীব্র শীত উপেক্ষা করেই ভোর থেকে গঙ্গাসাগর মেলা শুরু হয়েছে নানা ধর্মীয় আধ্যাত্মিক অনুষ্ঠান। সাগরতট এলাকায় আয়োজিত সাগর প্রবচনে ধর্মীয় গুরুরা মানব জীবনে ধর্ম, নৈতিকতা ও সম্প্রীতির মূল বার্তা তুলে ধরছেন। ভোরের কুয়াশা আর কনকনে ঠান্ডার মধ্যেও সেই প্রবচন শুনতে ভিড় জমাচ্ছেন অসংখ্য ভক্ত। পাশাপাশি ইস্কনের উদ্যোগে শুরু হয়েছে নগর সংকীর্তন। ঢাক, কাঁসর আর হরিনামের ধ্বনিতে মুখরিত হয়ে উঠছে গোটা মেলা প্রাঙ্গণ। কয়েকশো ভক্ত একসঙ্গে পুরো মেলা পরিক্রমা করছেন, যাদের মধ্যে বিদেশি ভক্তদের উপস্থিতিও নজর কাটছে। গতকাল আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধনের মধ্যে দিয়ে মকর সংক্রান্তি মাহেন্দ্রক্ষণের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। তারই সঙ্গে প্রতিদিন বাড়ছে পুণ্যার্থীদের ভিড়। ইতিমধ্যে হাজার হাজার পুণ্যার্থী সাগর মেলায় এসে পৌঁছেছেন। আজ রবিবার হয় সারাদিন ধরে আরও বেশি সংখ্যক পুণ্যার্থীর আগমন ঘটবে বলে আশাবাদী জেলা প্রশাসন। পুণ্যার্থীদের নিরাপত্তা সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য আঁটোসাঁটো নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে গোটা সাগর মেলা এলাকা। আর সন্ধ্যায় শুরু হবে রঙিন ও বর্ণাঢ্য সাগর আরতি, যা টানা 3 দিন চলবে। সব মিলিয়ে পুণ্যভূমি গঙ্গাসাগর এখন মানুষের মিলন ও বিশ্বাসের এক মহান তীর্থক্ষেত্রে পরিণত হয়েছে। গঙ্গাসাগর থেকে গৌতম মণ্ডল, আকাশবাণী সংবাদ। বর্ধমানে মকর সংক্রান্তিতে শুরু হচ্ছে ঘুড়ির উৎসব। এর প্রেক্ষিতে গতকাল চীনা মাঞ্জার বিপদ থেকে সাধারণ মানুষকে সচেতন করতে বর্ধমান শহরের ট্রাফিক পুলিশ বিশেষ উদ্যোগী হয়েছে। তাদের পক্ষ থেকে বাইক আরোহীদের গলায় পরিয়ে দেওয়া হয় নেক শিল্ড। বর্ধমান ট্রাফিক ওসি চিন্ময় বন্দ্যোপাধ্যায় গার্জেন গেটের সামনে জিটি রোডের ওপর পথচারী ও বাইক আরোহীদের গলায় এই নেক শিল্ড পরিয়ে দেন। পুলিশের কাজে বাধা দেওয়া, তাদের নির্দেশ না মানা সহ একাধিক অভিযোগে আদিবাসী কুর্মী সমাজের প্রায় 400 নেতাকর্মীর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে পুরুলিয়া জেলা পুলিশ। যদিও আদিবাসী কুর্মী সমাজের মূল মানতা অজিত প্রসাদ মাহাতো পুলিশের মামলার নিন্দা করে বলেন, তাদের সঙ্গে কোনো রকম খারাপ আচরণ করা হয়নি, তবু কেন এই ধরনের মামলা করা হলো তা বোঝা যাচ্ছে না। বাংলা মেয়েদের অনূর্ধ্ব 15 একদিনের ট্রফি ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে উঠেছে। ত্রিবান্দামে গতকাল বাংলা 8 উইকেটে তামিলনাড়ুকে হারিয়ে টানা 5 ম্যাচ জিতে নকআউট পর্বে পৌঁছেছে। এলিট গ্রুপের শীর্ষে থেকে শেষ 8-এ উঠেছে বাংলা। রাজ্যে শীতের প্রকোপ থাকলেও আজ কলকাতায় বেশ কয়েকদিন পর সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের উপরে। আলিপুরে আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 15 ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে, যা 1.2 ডিগ্রি বেশি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 22 ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে 2.7 ডিগ্রি কম। উত্তরবঙ্গের প্রায় প্রতিটি জেলাতেই ঘন কুয়াশা এবং দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে আজ সকালের দিকে কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। শেষ করার আগে
সংবাদের বিশেষ বিশেষাংশ আরেকবার। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী তদারকির জন্য আরও 4 জন বিশেষ রোল অবজারভার নিয়োগ করেছে নির্বাচন কমিশন। এসআইআর প্রক্রিয়ায় যুক্ত মাইক্রো অবজারভারদের একাংশের বিরুদ্ধে কাজে গাফিলতির অভিযোগ ওঠায় কমিশন ফের একবার কঠোর বার্তা দিয়েছে। কয়লা পাচার কাণ্ডের তদন্তে কলকাতায় তল্লাশির সময় কি ঘটেছিল তা বিস্তারিত জানিয়ে কলকাতার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট দিল্লিতে সংস্থার সদর দপ্তরে রিপোর্ট জমা দিয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো। কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ভারতীয় ডাক বিভাগের স্পিড পোস্ট 24 এবং স্পিড পোস্ট 48 নামে দুটি নতুন পরিষেবার কথা ঘোষণা করেছেন। কয়লা পাচার কাণ্ডের তদন্তে কলকাতায় তল্লাশির সময় কি ঘটেছিল তা বিস্তারিত জানিয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট দিল্লিতে সংস্থার সদর দপ্তরে রিপোর্ট জমা দিয়েছে। একই সঙ্গে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছে তারা। গুজরাটের ভদোদরায় 3 ম্যাচের একদিবসীয় ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচে ভারত আজ নিউজিল্যান্ডের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। 3 দিনের গুজরাট সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সোমনাথ স্বাভিমান পর্ব অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। সোমনাথ মন্দিরের রক্ষায় নিজেদের জীবন উৎসর্গ করা বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রধানমন্ত্রী আজ এক শৌর্য যাত্রায় অংশ নেবেন। এছাড়াও তিনি মন্দির দর্শন করে সেখানে পুজো দেবেন। পরে তিনি এক জনসভায় ভাষণ দেবেন। বিকেলে শ্রী মোদী রাজকোটে আয়োজিত ভাইব্রেন্ট গুজরাট আঞ্চলিক সম্মেলনের উদ্বোধন করবেন। গতকাল বিকেলে তিনি সোমনাথে পৌঁছে সেখানকার ওমকার মন্ত্রোচ্চারণে অংশ নেন। মন্দিরের ড্রোন শো প্রত্যক্ষ করেন তিনি। আকাশবাণীর সংবাদদাতা জানাচ্ছেন, ঐতিহাসিক এই উদযাপন উপলক্ষে পবিত্র সোমনাথ তীর্থক্ষেত্রে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর ভক্ত সমাগম হয়েছে। উল্লেখ্য, দ্বাদশ জ্যোতির্লিঙ্গের প্রথম মহাদেব মন্দির এই সোমনাথ মানুষের অতুলনীয় বিশ্বাস ও আস্থার প্রতীক। 1026 খ্রিস্টাব্দে গজনীর মাহমুদ সোমনাথ মন্দিরের ওপরে প্রথম হামলা চালান এবং সেখানকার ধনসম্পদ লুট করেন। সেই আক্রমণের 1000 বছর পূর্তি উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সোমনাথ মন্দিরের সহনশীল প্রতিমূর্তিকে বিশ্বের দরবারে তুলে ধরতে গির সোমনাথ জেলার উপকূলবর্তী শহর ভেরাভালে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে এই সোমনাথ স্বাভিমান পর্ব। একই সঙ্গে 1951 সালে পুনর্গঠিত মন্দির উদ্বোধনেরও এবার 75 বছর পূর্তি হচ্ছে। স্বাধীনতার পর সর্দার বল্লভভাই প্যাটেল এই মন্দিরের পুনর্গঠনের কাজের উদ্যোগ নেন। তৎকালীন রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদের উপস্থিতিতে 1951 মন্দিরটি আনুষ্ঠানিকভাবে ভক্তদের জন্য খুলে দেওয়া হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ বলেছেন, আইন শৃঙ্খলা যে কোনো রাজ্যের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভালো আইন শৃঙ্খলা ব্যবস্থা সম্পন্ন রাজ্যগুলি সর্বদা বিনিয়োগকারীদের বেশি আকর্ষণ করে। আজ বিকেলে জয়পুরে কনস্টেবল নিয়োগ অনুষ্ঠানে ভাষণে শ্রী শাহ বলেন, বেশ কিছু চ্যালেঞ্জ সত্ত্বেও রাজস্থান সরকার আইন শৃঙ্খলার প্রতি বিশেষ মনোযোগ দিয়েছে এবং ফলস্বরূপ রাজ্যটি এখন বিনিয়োগকারীদের জন্য একটি পছন্দের গন্তব্যস্থলে পরিণত হয়েছে। মন্ত্রী বলেন, সুপারিশ ও দুর্নীতি ছাড়াই এবং সম্পূর্ণ স্বচ্ছ নির্বাচন ব্যবস্থার মাধ্যমে তরুণদের চাকরি দেওয়া হলে একটি রাজ্য এগিয়ে যায়। নিয়োগ দুর্নীতিমুক্ত এবং ন্যায্য হতে হবে। শ্রী শাহ বলেন যে ভজনলালের নেতৃত্বাধীন সরকার রাজস্থানের যুব সমাজকে প্রশ্নপত্র ফাঁসের ভয় থেকে মুক্ত করেছে। कोई भी राज्य, कोई भी प्रदेश तभी आगे आ सकता है जब जिसमें मेरिट्स है ऐसे युवाओं को वो आगे बढ़ाए। कोई भी प्रदेश तभी आगे आ सकता है कि राज्य के सेवकों की भर्ती पारदर्शी तरीके से हो, उसमें कोई भ्रष्टाचार न हो। और भजनलाल जी ने, कांग्रेस सरकार ने शुरू किया हुआ पेपर लीक का सिलसिला भी समाप्त कर राजस्थान को इससे निजात दिलाने का काम किया। স্বরাষ্ট্রমন্ত্রী আজ কেরালা তিরুবনন্তপুরমে স্থানীয় নির্বাচনে জয়ী বিজেপি প্রার্থীদের সঙ্গে এক বৈঠকে পৌরোহিত্য করবেন। পরে তিনি শ্রী পদ্মনাভস্বামী মন্দিরে পুজো দেবেন। বিকেলে তিনি কেরালার কাউমুড়ি সম্মেলনে যোগ দেবেন। উল্লেখ্য, একদিনের কেরালা সফরে স্বরাষ্ট্রমন্ত্রী গতরাতে তিরুবনন্তপুরম পৌঁছন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান সেখানকার নবনির্বাচিত মেয়র ভি রাজেশ, বিজেপি রাজ্য সভাপতি রাজীব চন্দ্রশেখর সহ অন্যান্য নেতারা। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন গতকাল নতুন দিল্লিতে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সঙ্গে এক প্রাক বাজেট আলোচনায় অংশ নেন। অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী, মণিপুরের রাজ্যপাল ছাড়াও উপস্থিত ছিলেন গোয়া, হরিয়ানা, মেঘালয়, সিকিম, দিল্লি এবং জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রীরা। অরুণাচল প্রদেশ, মধ্যপ্রদেশ, ওড়িশা, রাজস্থান ও তেলেঙ্গানার উপমুখ্যমন্ত্রীরা ওই বৈঠকে যোগ দেন। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির অর্থমন্ত্রীরাও বৈঠকে উপস্থিত ছিলেন। অর্থমন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, বৈঠকে অংশগ্রহণকারীরা 2026-27 সালের কেন্দ্রীয় বাজেটের জন্য অর্থমন্ত্রককে বিভিন্ন পরামর্শ দিয়েছেন। রাজ্যগুলির জন্য মূলধনী বিনিয়োগের ক্ষেত্রে বিশেষ সহায়তা প্রকল্পে অর্থ বরাদ্দ আরও বাড়ানোর দাবি করেছে অনেক রাজ্য।
2020-21 সাল থেকে এই প্রকল্পের আওতায় সরকার রাজ্যগুলিকে 50 বছরের জন্য বিনা সুদে 4,25,000 কোটি টাকা প্রদান করেছে। শ্রীমতী সীতারামন রাজ্যগুলিকে আশ্বাস দিয়ে বলেছেন, বাজেট প্রস্তুতির সময় এই বিষয়গুলি বিবেচনা করা হবে। উল্লেখ্য, চলতি মাসের 28 তারিখ থেকে সংসদে বাজেট অধিবেশন শুরু হচ্ছে। কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ভারতীয় ডাক বিভাগের দুটি নতুন পরিষেবার কথা ঘোষণা করেছেন। স্পিড পোস্ট 24 এবং স্পিড পোস্ট 48 নামে এই পরিষেবাগুলির মাধ্যমে 24 ঘন্টা এবং 48 ঘন্টার মধ্যে ডাকযোগে সরবরাহ সম্ভব হবে। মধ্যপ্রদেশের শিবপুরী জেলার পিচোরে গতকাল এক অনুষ্ঠানে মন্ত্রী ঘোষণা করেন। তিনি বলেন, নতুন এই দুটি পরিষেবা সময়ানুগ এবং দ্রুত সরবরাহের নতুন মানদণ্ড হয়ে উঠবে। কেন্দ্রীয় নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তিমন্ত্রী প্রহ্লাদ যোশী আজ বলেছেন, দেশে দূষণমুক্ত বিদ্যুৎ উৎপাদন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। 2025 সালে এ ধরনের বিদ্যুৎ উৎপাদন বেড়ে 266.78 গিগাওয়াটে পৌঁছেছে। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি জানিয়েছেন, 2024 সালের তুলনায় এই বৃদ্ধি 22.6% বেশি। খবর শুনছেন আকাশবাণী থেকে। বেআইনি কয়লা পাচার কাণ্ডের তদন্তে গত বৃহস্পতিবার কলকাতায় তল্লাশির সময় কি ঘটেছিল তা বিস্তারিত জানিয়ে কলকাতার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট দিল্লির সদর দপ্তরে রিপোর্ট জমা দিয়েছে। এই ঘটনায় প্রত্যক্ষদর্শী আধিকারিকদের বয়ান সহ কেন্দ্রীয় বাহিনী ও কলকাতা পুলিশের পাশাপাশি রাজ্য প্রশাসনের ভূমিকার কথা রিপোর্টে উল্লেখ করা হয়েছে বলে জানা গেছে। উল্লেখ্য, বেআইনি কয়লা পাচার মামলায় পশ্চিমবঙ্গ ও দিল্লির 10টি জায়গায় বৃহস্পতিবার ইডির তল্লাশি অভিযান চলেছিল। তার মধ্যে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সাংবিধানিক ক্ষমতার অপব্যবহার করে কলকাতার 2টি জায়গায় তদন্তে বাধা দেওয়ার অভিযোগ করেছে তারা। আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও কার্যালয়ে তাদের কাজে বাধা দানের পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছে ইডি। শনি ও রবি ছুটি থাকায় তারা দ্রুত শুনানির জন্য অনলাইনে আবেদন জানিয়েছে। অন্যদিকে রাজ্যের পক্ষ থেকেও সুপ্রিম কোর্টে অনলাইনে ক্যাভিয়েট দাখিল করা হয়েছে বলে জানা গেছে। চাকরির মিথ্যা প্রলোভনে পা দিয়ে মায়ানমারে গিয়ে সাইবার অপরাধমূলক কাজে জড়িয়ে পড়া 27 জন ভারতীয় নাগরিককে নিরাপদে উদ্ধার করে দেশে ফিরিয়ে আনা হয়েছে। গতকাল দিল্লিতে পৌঁছানোর পর তারা নিজ নিজ গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন। এদেরকে চাকরির মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মায়ানমার সীমান্তে পাচার করা হয়েছিল। সেখানে তাদের শারীরিক নির্যাতন করে জোরপূর্বক সাইবার অপরাধমূলক কার্যকলাপে অংশগ্রহণ করতে বাধ্য করা হয়। 5 দিনের কর্মসপ্তাহ শুরু করার দাবিতে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলির কর্মচারী সংগঠন আগামী 27 জানুয়ারি ব্যাংক ধর্মঘটের ডাক দিয়েছে। কলকাতার নজরুল মঞ্চে আয়োজিত স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অফিসার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় গতকাল একথা জানান সংগঠনের সাধারণ সম্পাদক শুভজ্যোতি চট্টোপাধ্যায়। বলা হয়েছে, 5 দিনের কর্মদিবস চালু হলে সাধারণ মানুষের সুবিধার্থে প্রতিদিন অতিরিক্ত 40 মিনিট ব্যাংক খোলা থাকবে। পরীক্ষা পে চর্চা 2026 অনুষ্ঠানে অংশগ্রহণকারীর সংখ্যায় এক নতুন রেকর্ড তৈরি করেছে দেশের শিক্ষার্থীরা। উল্লেখ্য, এখনও পর্যন্ত 4 কোটিরও বেশি নাম নিবন্ধিত হয়েছে, যা গত বছরের গিনেস বিশ্ব রেকর্ডের 3,56,00,000কে ছাড়িয়ে গেছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এই আপডেটটি শেয়ার করে বলেছেন, শিক্ষার্থীদের জন্য চাপমুক্ত পরীক্ষার পরিবেশের উদ্যোগ নিতে এই বার্ষিক আলাপচারিতা আজ দেশব্যাপী এক আন্দোলনে পরিণত হয়েছে। শ্রী প্রধান পরীক্ষার যোদ্ধা হিসাবে পরিচিত শিক্ষার্থীদের এই বছরের সংস্করণে সক্রিয়ভাবে যোগদানের উৎসাহ প্রদান করেন এবং পরীক্ষার সময় এগিয়ে আসার সঙ্গে সঙ্গে আত্মবিশ্বাস, মনোযোগ, সুস্থতা এবং চাপ কমাতে প্রধানমন্ত্রীর সহায়তা থেকে উপকৃত হওয়ার আহ্বান জানান। নতুন বছরে প্রথম ক্রিকেট সিরিজে আজ নামতে চলেছে ভারত। নিউজিল্যান্ডের বিরুদ্ধে 3 ম্যাচের একদিবসীয় সিরিজের প্রথম ম্যাচে খেলবে ভারতীয় দল। গুজরাটের ভাদোদরায় খেলা শুরু হবে দুপুর 1:30 এই একদিবসীয় সিরিজের পর টি20 বিশ্বকাপ 2026 এবং IPL 2026 পর্ব শুরু হবে। মহিলাদের প্রিমিয়ার লিগ ক্রিকেট WPL গতকাল নভি মুম্বাইতে মুম্বাই ইন্ডিয়ান্স দিল্লি ক্যাপিটালসকে 50 রানে হারিয়ে দিয়েছে। প্রথমে ব্যাট করে নির্ধারিত 20 ওভারে মুম্বাই 4 উইকেটে হারিয়ে 195 রান তোলে। 196 রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে দিল্লি ক্যাপিটালসের ইনিংস 19 ওভারে 145 রানে শেষ হয়ে যায়। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডভিয়া গতকাল নতুন দিল্লিতে ব্রাজিলের প্রাক্তন ফুটবলার গিলবার্তো ডিসিলভার সঙ্গে ফিফা বিশ্বকাপ 2026-এর ট্রফি উন্মোচন করেন। দুদিন দিল্লিতে থাকার পর ট্রফিটি নিয়ে যাওয়া হবে গুয়াহাটিতে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটে সোমনাথ স্বাভিমান পর্ব অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন গতকাল নতুন দিল্লিতে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মুখ্যমন্ত্রী ও অর্থমন্ত্রীদের সঙ্গে এক প্রাক বাজেট আলোচনায় অংশ নেন। কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ভারতীয় ডাক বিভাগের স্পিড পোস্ট 24 এবং স্পিড পোস্ট 48 নামে দুটি নতুন পরিষেবার কথা ঘোষণা করেছেন। খবর শেষ হলো।